যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, পাচারের অর্থে সালমান সোবহান সহ রাজনৈতিক ব্যবসায়ীদের অসংখ্য ফ্ল্যাট বাড়ি, গার্ডিয়ানের প্রতিবেদন। 5G চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় অপারেটররা, বাগড়া বেসরকারি সেবাদাতাদের। সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে এসব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে উঠে এসেছে এ তথ্য। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। লন্ডন পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয়ে আলোচনার কথা রয়েছে তার। স্থানীয় সময় শনিবার বিকেলে বাংলাদেশের বিমানের ফ্লাইটে সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তাদের স্বাগত জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন দলের যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম এ কায়সার। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বিএনপি মহাসচিব আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে, মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে 3 তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ যুক্তরাজ্যের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশের জনগণ তারা অপেক্ষা করছে দেশ নাই তারেক রহমানের জন্য। তো মহাসচিব ইনশাল্লাহ এর পরে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আমরা পাবো। তো আমরা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নেতা নেত্রীদেরকে আমরা সহসাই আমাদের কাছে আমরা পাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে, সেই আনন্দ আমাদের মাঝখানে বিরাজমান হচ্ছে।
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। শনিবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের এক উপদেষ্টা হুঁশিয়ারি দেন, যারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে। লড়াই এখনো শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। এদেরকে প্রতিহত করতে হবে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের ৭ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য আরেকটু গভীরভাবে দেখতে হবে। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। একটা অন্য শক্তি এখানে কাজ করছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার দুপুরে দলটির কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাষ্ট্র মেরামত না করলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণ প্রজন্ম। গণফোরামের ৭ম কাউন্সিল উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারে সব রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে হবে। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। এদিকে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এনডিএম এর আয়োজনে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, বিচার বিভাগ সংস্কার ও ভোটাধিকার নিশ্চিত করা দেশের জনগণের স্বার্থে খুবই জরুরি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাষ্ট্র মেরামত না করলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণ প্রজন্ম। অনেকে বলছেন যে এত রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। সংস্কার শেষেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টেন্ডারে কাজ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বিকেলে আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। যদিও এই আইনে করা আগের চুক্তিগুলো বহাল থাকার কথা বলা হয়েছে অধ্যাদেশে। এর আগে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ আমলে দেয়া সম্মতিপত্র এখন আর প্রযোজ্য হবে না। গত ১.৫ দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছামাফিক প্রকল্প দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের আওতায়। এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয়। আর এইসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি, এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। 2010 সালে আইনটি পাশ হয়েছিল মাত্র 2 বছরের জন্য। পরে এর মেয়াদ বাড়ে 4 দফা 2026 সাল পর্যন্ত। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
অবশেষে শনিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে। যদিও ওই আইনে করা চুক্তি ও প্রকল্পগুলো সচল থাকবে। অবশ্য আগের যে কোনো কার্যক্রম পর্যালোচনা করতে পারবে সরকার। সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গেল 15 বছরে দেশে যে অকল্পনীয় লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির ক্ষত সহসাই শুকাবে না। তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানান, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার। সিকিউরিটি গ্যারান্টি না পাই তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন পর্যন্ত। এটা তো ঠিক না। আপনি আমার কম্পিটিটিভনেস নষ্ট করে দিচ্ছেন। নেবারিং কান্ট্রির সাথে আমি হেরে যাচ্ছি। উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির ওপর ভর করে 2026 সালে সর্বোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেন ব্যবসায়ীরা। এলপিসি গ্র্যাজুয়েশনে যদি আমরা যাই দেশ হিসেবে, তাহলে আমাদের দেশের ওয়ে অপারেটিং ড্রামাটিক্যালি পরিবর্তন করতে হতে পারে। এলপিসি গ্র্যাজুয়েশন করে আমি গ্র্যাজুয়েট হয়ে যদি ভাত খাওয়ার ভাত না পাই তাহলে এই গ্র্যাজুয়েশনের কোনো অর্থ নাই। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করা হচ্ছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি থেকে উত্তরণ 2026 সালে নাকি 2030 সালে তা নিয়ে আলোচনা হতে পারে। শ্রমিকের বেসটা অনেক বড়। যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমা সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে। কারাপশন, ব্যাংকিং সেক্টর, ইন্ডিয়া এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে একটু টাকা পয়সা পাচার করতে পারবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমা ও ব্যাংক ঋণের সুদহার যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার, অর্থাৎ প্রায় 27%। আমরা যদি ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে, সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা। সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, অথচ বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 থেকে 20 টাকা। আছে ডার্ক ফাইবার ভাড়া না পাওয়ার অভিযোগও। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। তাই গাইডলাইন
লাইনে সংশোধনী এনে ফাইবার নেটওয়ার্ক তৈরির সুযোগ চায় মোবাইল অপারেটররা। যে আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি বিল করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায়। আমাদের লাইসেন্সটাকে করতে পারে, এই লাইসেন্সটাকে ক্যান্সেল করে দিয়ে, বন্ধ করে দিয়ে তাদেরকে পারমিশন দিতে পারে। অপারেটরদের দাবি দেওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডাক কোড না পায় দেখে না, এখন এই ডাক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে। সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশে টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি NTTN লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসন সহ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2022 সালে নেওয়া হয় শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প। প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ শেরপুর পর্যন্ত 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে। এতে কমবে অন্তত 20 কিলোমিটার দূরত্ব, বাঁচবে সময়। তবে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। মেয়াদ শেষ হতে মাত্র 7 মাস বাকি থাকলেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ময়মনসিংহের অংশে কাজ শুরুই হয়নি। বিস্তারিত জানাচ্ছেন উবাইদুল হক, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। দীর্ঘদিন পড়ে আছে ব্লকসহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি। শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি 1 বছরেও। 2022 সালের 10 মে প্রকল্পটি অনুমোদন হয়। পরের বছরের নভেম্বরে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও। আগামী বছরের জুনে শেষ হবে মেয়াদ। তবে 7 মাস বাকি থাকলেও মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। শুধু জমি অধিগ্রহণ জটিলতায় এখনো শুরুই হয়নি কাজ। ক্ষতিগ্রস্তরাও টাকা পাক, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হোক, আমাদের কোনো বাধা নাই। আমাদের তো জায়গাগুলি একবার হয়েছে শুনছি, কিন্তু আমরা তো কোনো টাকা পয়সা এখন তৈরি পাই নাই। সরকার নিতে আসবো না, আমরা জমি বেচা কিনি করা হইতাছি। সড়ক বিভাগ নতুন এই সড়কটি নির্মাণে 4টি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে। গত 1 বছরে শেরপুর অংশের 40 ভাগ কাজ সম্পন্ন হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরুই করতে পারেনি সড়ক বিভাগ। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে 1471.66 মিটার দীর্ঘ 2 লেনের সেতুটি। শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পারায় এগুলো পড়ে আছে বছরখানেক ধরে। এতে প্রতি মাসে কয়েক লাখ টাকা গচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জেনারেটরগুলো ব্যাটারি ডাউন হয়ে গেছে, এগুলো আবার নতুন করে সার্ভিসিং করতেছি। আমাদের ইকুইপমেন্ট, জনবল, কনস্ট্রাকশন কাজ যা যা দরকার, অফিস অ্যারেঞ্জ করা, ক্যাম্প করা, এগুলো আমরা সব কিছু তৈরি করে রাখছি। জমি উন্নয়নের কাজটা শেষ না হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত কাজটা শুরু করতে পারি নাই। আগামী 1 মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে অনুমোদন হইলে আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রকল্পের আওতায় রহমতপুর সেতু সহ নতুন 43 কিলোমিটার সড়কটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শেরপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি। জনবল সংকটের কারণে রুগ্ন অবস্থা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মৎস্য সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের। উন্নয়ন করে কেন্দ্রটি রক্ষার দাবি মৎস্যজীবীদের। যন্ত্রপাতি আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন ব্যবস্থাপক। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। 1961 সালে শায়েস্তাগঞ্জে মৎস্য সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। বিগত সময়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনে সাফল্য অর্জন করলেও এখন রুগ্ন অবস্থায় রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি। প্রায় 5 বছর ধরে কেন্দ্রটিতে 5 জনের জায়গায় মাত্র 2 জন জনবল রয়েছে। নিরাপত্তা কর্মী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, ভেঙে যাচ্ছে কেন্দ্রটির নিরাপত্তা প্রাচীর। উন্নয়ন করে কেন্দ্রটির রক্ষার দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমানে দাঁড়াইছে, আমরা এখানে মাছটা নিতে পারবো না, আর পাবলিকের কাছে বিক্রি করতে পারবো না। ফিশারির যে অবস্থা,
এই অবস্থা থাকলে পাবলিক আর এই ফিশারি তারা আসবে না। যন্ত্রপাতি আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন ব্যবস্থাপক। আমাদের যে গোলাকার ট্যাঙ্ক, সিস্টার্ন, হ্যাচিং জার, এগুলো যদি আমরা একটু আধুনিকায়ন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের উৎপাদন কার্যক্রম আমরা আরও বাড়াতে পারব। 12 একর আয়তনের খামারটিতে 11টি পুকুর ও একটি হ্যাচারি কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য জনপদ মৌলভীবাজার প্রতি বছর শীত মৌসুমে পর্যটকদের ঢল নামে চায়ের রাজধানীতে। কয়েক মাস ব্যবসায় মন্দাভাব থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সজাগ আইনশৃঙ্খলা বাহিনীও। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ের ভাজে ভাজে সবুজ গালিচায় মোড়ানো দুটি পাতা একটি কুড়ি, একই সঙ্গে পাহাড়ি ঝর্ণার কলতান, আবার লাউয়া ছড়ার প্রাণ প্রকৃতি আর হাওরের অথৈ জল, এ নিয়েই পর্যটন জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য এই জনপদ ভ্রমণ পিয়াসী আর সৌন্দর্য পিপাসুদের অন্তরকে শীতল করতে বাধ্য। এক এক ঋতুতে এক এক রকম রূপ লাবণ্যের সাজসজ্জায় সজ্জিত হলেও শীতের আবেশ আর শিশিরের জলকণা অন্যরকম মুগ্ধতা ছড়ায় হৃদয় মাঝারে। দিগন্ত জোড়া সবুজ চা বাগান দেখতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাইতেছি। এটা একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতির অনুভূতি, আসলে যখন হৃদয়ের অনুভূতির ভিতর ঢুকে যায় তখন আসলে মেন্টালিটিটা একটা ফ্রেশ হয়। বছর জুড়ে পর্যটকের আসা যাওয়া থাকলেও শীতে প্রাণ চাঞ্চল্যে মুখর থাকে সব স্পট। গত কয়েক মাস পর্যটন খরায় ভুগেছে চায়ের এই রাজধানী। তবে এবার পর্যটন মৌসুমে প্রত্যাশার পালে প্রাপ্তির হাওয়া লাগবে আশা স্থানীয়দের। আমরা যদি এই পর্যটকদের ভালো মতো সেবা দিয়ে আমরা আমাদের আপ্যায়ন করে যদি তাদের ধরে রাখতে পারি তাহলে আমাদের সুনামটা বাড়বে। মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নও বুনছেন ব্যবসায়ীরা। খুব আশাবাদী শীতের আমেজটা সময় একটু বাড়বো, তখন হয়তো আমাদের গেস্টও একটু বাড়বো। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। টুরিস্ট পুলিশ সহ শ্রীমঙ্গল থানা পুলিশ আমরা সবার সাথে মিটিং করেছি, আমাদের জনপ্রতিনিধি তাদেরকে সব সময় নিয়ে আমরা অবহিত করি যাতে নিরাপত্তাহীনতা না ভোগে। মৌলভীবাজারে অর্ধশত পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার। স্বার্থ উপেক্ষা করে ভারতের আশীর্বাদে রাষ্ট্র পরিচালনা করেছে শেখ হাসিনা। তার শেষ পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন, অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে 3 অ্যাঙ্গেল শিপ ইয়ার্ড পরিদর্শনকালে এই নির্দেশ দেন তিনি। আমরা বড় নদী যেগুলো নাব্যতার জন্য ড্রেজিং করি, সেই ড্রেজিংয়ে যে বালুগুলো ওঠে সেই বালুগুলো ইউজেবল থাকলে এগুলোকে বিক্রি করা হয়। বালু মহলের কথা বলছেন, এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা আপনি মনে করেন এখানে ডিসি মহোদয় অথবা উপজেলা ইউনো মহোদয়, ইনারা এই বালু মহল ইজারা দেন। তিস্তা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া বাজারে মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা নদীর পাড়ে যেই অংশটুকু মৎস্য প্রাণী সম্পদের করার আছে সেটা আমি অবশ্যই করব। মৎস্যজীবীরা হয়তো যখন নাকি সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হয় তখন আপনাদেরকে কিছু সহায়তা দেয়া হয়, সেটা 25 কেজি আগে দেয়া হতো, এখন আমরা 40 কেজি করার জন্য
সরকারের কাছে, অর্থ বিভাগের কাছে দাবি জানিয়েছে কোনো অবৈধ জাল যেন আমাদের দেশের মাছকে, জলাভূমিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তাদেরকে অবশ্যই আমাদেরকে ঠেকাতে হবে, এবং এটা শুধু জেলা প্রশাসন বা প্রশাসনের একার কাজ না, এটা আমরা সবাই মিলে করব। দিন দিন বিষাক্ত হয়ে উঠছে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং নির্মল বায়ুর শহর হিসেবে খ্যাত রাজশাহীর বাতাস। শীতের শুরুতে ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর ধূলিকণা ও দূষণের পরিমাণ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার জরিপে উঠে এসেছে এমন তথ্য। চিকিৎসকরা বলছে এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সংশ্লিষ্টদের দাবি, এ নিয়ে তেমন উদ্যোগ না থাকায় নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী নগরীর HM কামারুজ্জামান চত্বর। এখানে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর 2.5 মাইক্রোমিটার আকারের ক্ষুদ্র ধূলিকণা প্রতি ঘনমিটারে 125 মাইক্রোগ্রাম, অথচ এর স্বাভাবিক মান 65 মাইক্রোগ্রাম। 10 মাইক্রোমিটার আকারের ধূলিকণা প্রতি ঘনমিটার বাতাসে 185 মাইক্রোগ্রাম। এক্ষেত্রে 150 মাইক্রোগ্রামকে স্বাভাবিক ধরা হয়। প্রায় একই চিত্র নগরীর অন্যান্য স্থানেও। শনিবার নগরীর HM কামারুজ্জামান চত্বর, তালাইমারি, সাহেববাজার 0 পয়েন্ট, লক্ষ্মীপুর মোড় ও বিসিক মঠপুকুর এলাকায় বায়ুর মানের পরীক্ষা চালায় বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিটি স্থানে 30 মিনিটের পরীক্ষায় উঠে আসে বায়ু দূষণের মান উদ্বেগজনক। কিছু কিছু জায়গায় ক্ষুদ্র ধূলিকণা মানের চেয়ে দ্বিগুণ। খুব আশঙ্কাজনক মান পেয়েছি এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেই জায়গাতে ধুলা জেনারেট হতে পারে অন্তত দিনে 2 বার পানি দিয়ে ভেজাতে হবে। এছাড়া কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো ঢেকে রাখতে হবে, যেগুলোতে ধুলা জেনারেট হতে পারে, ট্রান্সপোর্ট করতে হবে ঢেকে। কিন্তু আমার মনে হয় না যে এগুলো কোনো কিছু এখানে পরিলক্ষিত হয়। অপরিকল্পিত নগরায়ন, নির্মাণ কাজ, বড় বড় পুকুর ভরাট, গাছপালা কেটে ফেলা, ইটভাটা, যানবাহন বৃদ্ধি, মাটির মাঠ কমে যাওয়ায় বায়ু দূষণ বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজশাহী শহর আসলে আগের মতো তেমন পরিষ্কার এখন নাই। প্রতিনিয়ত আমাদের শহর নগরায়ন হচ্ছে, কিন্তু সেই হিসেবে আইন মেনে চলা হচ্ছে না। চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে শীত শুরুর আগে থেকেই হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। বায়ুর যে মান তা দীর্ঘমেয়াদে এমন থাকলে ফুসফুসের ক্ষতি, ক্যান্সারও হতে পারে। দিনের পর দিন যদি এটা সংস্পর্শে যে কোনো পর্যায়ের ব্যক্তি আসেন, তখন কিন্তু তাদের শ্বাসনালীর রোগ, ফুসফুসের রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারো কারো ক্ষেত্রে কিন্তু ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগেরও সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির দাবি, ক্ষতিকর ভাসমান কণা কমিয়ে আনার জন্য 2016 সালে বিশ্বসেরা স্বাস্থ্যকর শহরের তালিকায় নাম উঠেছিল রাজশাহীর নাম। সময় সংবাদ, রাজশাহী। পাবনার রুহুল বিলে শুরু হলো মাসব্যাপী মাছ ধরা উৎসব। সপ্তাহে শনি ও মঙ্গলবার থাকছে এই আয়োজন। ছোট বড় হাজার হাজার মানুষ একসঙ্গে বিলে নেমে মাছ ধরার এই আয়োজনকে স্থানীয়রা নাম দিয়েছেন বাউত উৎসব। তবে আগের মতো এবছর বিলে মাছ কম বলছেন মাছ শিকারীরা। আর বিলের মাছ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। কারো হাতে পলো, কারো হাতে জাল, মাছ ধরার নানা উপকরণ হাতে শিশু থেকে সবাই ঝুঁকছেন বিলের দিকে। কারণ চলন বিল বেষ্টিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে চলছে মাছ ধরার উৎসব। আঞ্চলিক ভাষায় মাছ ধরার এই উৎসবের নাম বাউত উৎসব। প্রতি বছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহের শনি ও মঙ্গলবার চলে এ মাছ শিকার। মাসব্যাপী চলা এ বাউত উৎসবে যোগ দেন পাবনা সহ আশেপাশের জেলার শৌখিন হাজারো মানুষ। ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতলা, গজার, চিতল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। মাছ ধরা পড়ুক আর নাই পড়ুক, মূলত একসঙ্গে আনন্দ উপভোগ করার লক্ষ্যেই সবাই আসেন এ বিলে। এত বড় বিল, চতুর্পাশে দেখেন হাজার হাজার দর্শক খালি হাতে ঘুরতেছে, কিন্তু মাছ নাই। মাছ পাওয়া আর না পাওয়াটা বড় কথা নয়, কিন্তু আমরা সবাই উৎসবমুখর পরিবেশে মাছ মারতে আসি। স্থানীয়রা বলছেন দিন দিন ছোট হয়ে আসছে খালবিলের আকার, আর প্রভাবশালীরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আগের মতো মাছ মেলে না বিলে। এই অবস্থায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাউত উৎসবকে টিকিয়ে রাখতে খালবিল ও জলাশয় খনন করে প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তোলার দাবি স্থানীয়দের। মাছের যে স্বাভাবিক বিচরণ ক্ষেত্র, সেটি নষ্ট হওয়ার কারণে মাছের প্রজননের ব্যাহত হয়েছে এবং অন্তত 40 প্রজাতি
প্রজাতির দেশীয় মাছ এই চলন বিল থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আগামী প্রজন্ম কিন্তু এই যে আমিষ বা দেশি মাছ কিন্তু পাবে না যদি বিল নদী অঞ্চলগুলোকে আমরা সংরক্ষণ না করতে পারি। তবে খালবিলের মাছ রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা মৎস্য বিভাগের। এই মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন বিল নার্সারি কার্যক্রম, মৎস্য অভয়াশ্রম কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি। 11ই অগ্রহায়ণে শুরু হওয়া এ মাছ ধরা উৎসব শেষ হবে পৌষের 9 তারিখে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। হবিগঞ্জে হাওরের মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। ভোর থেকেই শায়েস্তানগর বাজারে চলছে দেশীয় মাছের জমজমাট কেনাবেচা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হবিগঞ্জের হাওরগুলোতে শুরু হয়েছে মাছ ধরা এবং প্রতিদিন ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে। হাওরের যে দেশি মাছ, এই দেশি মাছগুলো প্রচুর পরিমাণে দেশি মাছ ধরা পড়ছে। আমরা দেখেছি যে আজকে শায়েস্তানগর মাছের বাজারে, যে এটি হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার, এই বাজারে আমরা সকাল থেকে ছিলাম। আমরা দেখেছি যে দেশীয় যে তাজা মাছ, এই তাজা মাছগুলো এখানে প্রচুর মাছ এখানে এসেছে এবং মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন যে মাছের সরবরাহ বেশি হয় এখানে। বাজারের যে মাছের যে মূল্য আছে, মূল্যটা অনেকটা কম। আমরা কথা বলেছিলাম মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে মাছের দাম কিছুদিন আগে একটু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাছের সরবরাহ বেশি হয় এখানে। যে মাছের যে দাম, এই দাম আগের তুলনায় অনেক কমে গেছে এবং সাধারণ ক্রেতারা এখানে মাছ কিনতে পারছেন। আমরা কথা বলেছিলাম যে মাছ বাজারের যে এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, তারা জানিয়েছেন যে এইখানে যে শায়েস্তানগর মাছের বাজার, এটি জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার এবং এই বাজারটিতে তাদের একটা দাবি, তাদের এই যে বাজারে কোনো ছাউনি নাই। কিছুদিন আগে তারা অস্থায়ীভাবে ছাউনি তৈরি করেছিলেন, তারপরেও এই ছাউনিগুলা এখানে ভেঙে ফেলা হয়েছে। তো তাদের দাবি যে এখানে যে তারা যে মাছগুলা এখানে বিক্রি করেন, এখানে যারা মাছ কেনা বেচা করেন, তাদের যে এখানে অবস্থানের জন্য এখানে তাদের ছাউনি দরকার। এছাড়াও আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে এখানে যে মাছগুলো আসছে বিভিন্ন এলাকা থেকে, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে এই মাছগুলো আসে এবং এই মাছগুলা এখানে সকাল থেকেই সারা রাত্রে মাছ শিকার করে এখানে যারা জেলেরা আছেন এই মাছ এখানে নিয়ে আসেন এবং এই মাছ নিয়ে আসার পরে এখানে বাজারে আসে এবং এখান থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকার পাইকাররা এখানে মাছ কিনেন এবং এই মাছগুলা এখানে নিয়ে যান। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি এখানে যে দাম কম আসার কারণে, দাম কম থাকার কারণে এখানে যে মাছের যে বাজার মূল্য, এই বাজার মূল্য অনেকটাই কম এবং বিশেষ করে যে খুচরা যে ব্যবসায়ীরা আছেন, খুচরা যে ক্রেতারা আছেন, খুচরা ক্রেতারা এখানে আসেন মাছ কিনতে। তো মাছ ব্যবসায়ীদের একটাই দাবি যে তাদের যে যেখানে যে বাজার আছে এই বাজারটা যাতে স্থায়ী হয়। এছাড়া তাদের আরেকটা দাবি যে এখানে যাতে একটা ছাউনি সবসময় থাকে। তো এই ছিল আজকে শায়েস্তানগর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রার পারদ ক্রমেই নিচে নামতে শুরু করেছে। দিনে হালকা গরম, সন্ধ্যা থেকে কুয়াশার শীতল হাওয়া আর ভোর রাতে কুয়াশার হাতছানি। সকালে ঘাসের ডগায় আর ধানের শীষের পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া অফিস বলছে দিনে দিনে শীতের প্রকোপ বাড়ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জেলা দিনাজপুরে গত 2 দিনে তাপমাত্রা কমেছে 3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামলেই ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে ঘাসের ডগায় আর ধানের শীষের পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু যেন বাড়িয়ে দিয়েছে প্রকৃতির অপরূপ শোভা। সন্ধ্যা নামলেই বাতাসের সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে এই জনপদে। তাপমাত্রা এরই মধ্যে 12.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকালবেলা করে প্রচুর ঠান্ডা আবহাওয়া, অনেক ঠান্ডা। বাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকবো এখানে? ঠান্ডা কঠিন কষ্ট করতেছে। সকালবেলা ঠান্ডাতে আমরা কাজ করতে পারি না। শীতকালে ধান মারলে মনে হয় হাত পা কোকড়া লাগে। খাটি খাওয়া মানুষের বস্ত্র সমস্যা, বস্ত্র লাগবে। দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে হিমালয়ের পাদদেশে এ জেলার অবস্থান হওয়ায় আগেভাগে শীত অনুভূত হয়। গত বছর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় তাপমাত্রা গত কয়েকদিন ধরে
13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তবে আজ এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত এটি এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এবছর দিনাজপুরের 13টি উপজেলার দরিদ্র ও ছিন্নমূল সহ 33 লাখ মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 15,000 কম্বল মজুত রাখা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। মেয়াদের শেষ দিকে এসে প্রথমবারের মতো আফ্রিকা সফরে যাচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য জাম্বিয়া, কঙ্গো ও অ্যাঙ্গোলার মধ্যে রেল সংযোগ স্থাপনে লোবিটো করিডোর প্রকল্পকে এগিয়ে নেওয়া। এই প্রকল্প কেবলমাত্র যোগাযোগের উন্নয়ন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দিকে এসে প্রথমবারের মতো আফ্রিকা সফরে যাচ্ছেন। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই 3 দিনের সফরে অ্যাঙ্গোলার লোবিটো করিডোর প্রকল্পের প্রচারণা চালাবেন তিনি, যা জাম্বিয়া, কঙ্গো ও অ্যাঙ্গোলার মধ্যে রেল সংযোগ স্থাপন করবে। এই প্রকল্প স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আফ্রিকার খনিজ সম্পদের আন্তর্জাতিক সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই রেল প্রকল্পের মাধ্যমে গ্রিন ইকোনমিতে নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কঙ্গো ও জাম্বিয়ার মতো দেশ থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ খনিজ যেমন কোবাল্ট ও লিথিয়াম বৈশ্বিক সবুজ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে। তবে এই প্রকল্পের ভবিষ্যৎ নতুন প্রশাসনের উপর নির্ভর করছে। বিশেষজ্ঞরা মনে করছেন 20 জানুয়ারি শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মসনদে বসলেও চীনের প্রভাব কমানোর কৌশল হিসাবে এই প্রকল্প অব্যাহত থাকতে পারে। যদিও বাইডেনের আফ্রিকার সফর বারবার বিলম্বিত হয়েছে, এটি তার মেয়াদের শেষ দিকে এসে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে পরিণত হয়েছে। অনেকেই আশা করছেন লোবিটো করিডোর প্রকল্প কেবল আফ্রিকার উন্নয়নের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান শক্তিশালী করতেও সফল হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের 63% বাসিন্দা ইইউর ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব চান না। সম্প্রতি জার্মানির করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জোটটির 27টি দেশের এ বাসিন্দারা চান ইইউ নিজের মতো স্বাধীনভাবে চলুক। তবে জরিপে সাড়াদানকারী বাসিন্দাদের বিশাল সংখ্যক যুক্তরাষ্ট্রের ওপর ইইউর বিরোধিতা করলেও 51% বাসিন্দা যুক্তরাষ্ট্রকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র মনে করেন। ইইউর দেশগুলোর বাসিন্দাদের মধ্যে কেউ কেউ আবার চীনকে বেছে নিয়েছেন নিজেদের মিত্র রাষ্ট্র হিসেবে। ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের 27টি দেশ নিয়ে স্বতন্ত্র ব্লক হিসেবে পরিচিত। তবে সম্প্রতি করা এক জনমত জরিপে উঠে এসেছে ভিন্ন তথ্য। ইইউর 27টি সদস্য রাষ্ট্রের 26,000-এর বেশি বাসিন্দাদের ওপর করা এই জরিপের তথ্য অনুযায়ী 63% ব্যক্তি মনে করেন ইইউ যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। তারা চান মার্কিন বলয় থেকে ইইউ বেরিয়ে এসে নিজের মতো পরিচালিত হোক। তবে 2017 সালের জরিপে দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। তখন মাত্র 25% ইইউ ব্লকের বাসিন্দা মনে করতেন জোটটি স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত। ইইউর ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকে সমর্থন করা মানুষের সংখ্যাও নিতান্ত কম নয়। জরিপে অংশ নেওয়া 51% বাসিন্দা মনে করেন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে কাছের মিত্র। তবে এই দলে বয়স্কদের সংখ্যাই বেশি। বড় একটি অংশ মার্কিন সমর্থক হলেও বিশ্লেষকরা বলছেন ইইউর বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব ভালো কিছু প্রত্যাশা করার সুযোগ নেই। তাদের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তারা। জরিপ অনুযায়ী বেলজিয়ামের 43% বাসিন্দা যুক্তরাষ্ট্রকে নিজেদের সর্বোচ্চ মিত্র বলে মনে করেন। 65% পোলিশদেরও একই মত। অন্যদিকে ইতালির 13% বাসিন্দা চীনকে তাদের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র মনে করেন। কাকলি আখতার, সময় সংবাদ। ঘুষ কেলেঙ্কারি ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। বলেন, প্রত্যেক আঘাত আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে। এদিকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদী সরকারের বিরুদ্ধে আদানির পক্ষ নেওয়ার অভিযোগ আনে বিরোধী দলের নেতাকর্মীরা। যদিও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা গৌতম আদানি। এবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করলেন তিনি। স্থানীয় সময় শনিবার ভারতের রাজস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানার পর প্রথম জনসম্মুখে আসেন এই ধনকুবের।
ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেকবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। প্রতিটি আক্রমণ আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা তাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে বলে জানান ভারতীয় এই ধনকুবের। That despite a lot of the wasted reporting, no one from the Adani side has been charged with any violation of the FCPA or any conspiracy to obstruct justice. Yet, in today's world, negativity spreads faster than facts. And as we work through the legal process, I want to reconfirm our absolute commitment to world-class regulatory compliance. এদিকে আদানি সহ বাকি 3 জনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতকে কোনো তথ্যই দেয়নি মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, অভিযুক্তদের সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নোটিশ পাঠানোর কোনো অনুরোধও করা হয়নি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার সুইডেনে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাড়িতে বিশেষ শীতকালীন চাকা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। শীতকালীন চাকা ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শীত প্রধান উত্তর ইউরোপের দেশ সুইডেন, যেখানে শীতের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে সাধারণ চাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব। দেশটিতে অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত গাড়িতে শীতকালীন চাকা ব্যবহার করা হলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তা বাধ্যতামূলক। নিয়ম না মানলে গাড়ি চালকের জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। সুইডেনে শীত এবং গ্রীষ্মের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন চাকার ব্যবহার। পরিস্থিতি বিবেচনায় সাধারণত 16 এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকালীন চাকা ব্যবহার নিষিদ্ধ। এই গাড়ির চাকাটা শীতকালেই শুধু ব্যবহার করা হয়। এই গাড়ির চাকার মধ্যে এক ধরনের বিশেষ ফিন দেওয়া আছে, যেটা বরফের মধ্যে আমাদের চলতে অনেক সুবিধা হয়। এই 1 তারিখের মধ্যে যদি গাড়ির চাকা পরিবর্তন করা না হয়, তাহলে আপনাকে পুলিশ হয়তো জরিমানাও করতে পারে। সুইডেনে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শীতের রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় এখনো প্রতি বছর মারা যান 200-র বেশি মানুষ। তবে এই সংখ্যা শূন্যের কোঠা নামিয়ে আনতে কাজ করছে সুইডিশ সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। বেলজিয়ামের ব্রাসেলসে শুরু হয়েছে মৌসুমীর ছুটি। বর্ণিল আলোয় সাজানো হয়েছে রাস্তাঘাট, বসেছে ক্রিসমাস মার্কেট। উৎসবের আমেজ লেগেছে স্লোভেনিয়ায়। দেশটির বাসিন্দাদের উপস্থিতিতে আলোকিত করা হয় রাজধানীর লুব্লিয়ানা পথঘাট। অস্ট্রিয়াতেও প্রদর্শিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের সময়ের অনেক দৃশ্য। চারপাশে সাত সাজ রব, রাতের আধারে আলো ছড়াচ্ছে ক্রিসমাস ট্রি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে ইউরোপের দেশ বেলজিয়াম সেজেছে বর্ণিল আলোয়। রাজধানী ব্রাসেলসে বাহারি খাবারের পসরা বসিয়েছেন দোকানিরা। কোথাও পাওয়া যাচ্ছে চকলেট, কোথাও আবার বিভিন্ন ধরনের মশলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে ভালো বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। শিশুদের আনন্দ দিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই ক্রিসমাস মার্কেট। ক্রিসমাসের আমেজ শুরু হয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়ায়। স্থানীয় সময় শুক্রবার আলোকিত করা হয় রাজধানী লুব্লিয়ানার রাস্তাঘাট। এ সময় উপস্থিত ছিলেন শহরটির মেয়র। উৎসবের এই মৌসুমে সবার জন্য শুভকামনা জানান তিনি। এ আয়োজনে মুগ্ধ বাসিন্দারা। আনন্দ উদযাপনে পিছিয়ে নেই অস্ট্রিয়াও। যীশু খ্রিস্টের জন্মের সময়ের অনেক দৃশ্য প্রদর্শিত হয় মঞ্চে। এতে সংযোজন করা হয় খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের বেশ কিছু চরিত্রও। মৌসুমী সাথী, সময় সংবাদ। শুধু ঘরের মাঠে স্লো অ্যান্ড লো উইকেট বানিয়ে টেস্ট ক্রিকেট কখনোই উন্নতি আনা সম্ভব নয়। ভবিষ্যতের ভাবনায় তাই অন্তত ঘরোয়া লিগে ভিন্ন ভিন্ন ট্র্যাক বানানোর পরামর্শ সাবেক ইংলিশ ও
আইরিশ ব্যাটসম্যান এড জয়েসের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 18,000-এর বেশি রান করা জয়েস বিস্মিত এদেশের ক্রিকেটারদের নিয়মিত ইংলিশ কাউন্টি লিগে সুযোগ না পাওয়ায়। বর্তমানে আইরিশ নারীদের হেড কোচের দায়িত্বে থাকা জয়েস সুযোগ পেলে কাজ করতে চান টাইগার ডাগআউটে। মাহবুব রিমনের রিপোর্ট। প্রায় 6 ফিট উচ্চতার দীর্ঘকায় গড়ন, প্রথম দর্শনেই পরিচিত মুখ, চোখ আটকে যাবে যে কারোই। শুধু আয়ারল্যান্ডের সাবেক অধিনায়কই নন, তিনি প্রথম আইরিশ ক্রিকেটার যিনি খেলেছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে। এডমুন্ড ক্রিস্টোফার জয়েস, বিশ্ব ক্রিকেটে যিনি পরিচিত এড জয়েস নামেই। স্বীকৃত ক্রিকেটে 33,000-এর বেশি রান, প্রায় 21 বছরের ক্যারিয়ার। 22 গজের পাঁট চুকে 2019 সাল থেকে আছেন আইরিশ নারী ক্রিকেটের দায়িত্বে। বেশ লম্বা প্রক্রিয়ার পর অবশেষে পাওয়া গেল তাকে। জানতে চাওয়া জয়েসের কাছে, কেন 2 যুগেও টেস্ট ক্রিকেটে থুকছে বাংলাদেশ? You look at the test match that Bangladesh are playing at the moment against West Indies, fast pitch, fast bowlers, and I know Bangladesh have produced some good seam bowlers recently as well, so Taskin and people like that are doing really well. But I think the batters, you just get used to playing on the pitches that you grow up on, you know, so it's easier to play on, you know, low pitches that turn a bit, and then when you go overseas it's harder. But it's the same for all the other teams. Home advantage is really a big thing in test matches now, and definitely the talent there. It's just a matter of being able. So I would say try and play everything, but don't rule out playing test matches. আক্ষেপের জায়গা আছে আরো। 4 দিনের কাউন্টি ক্রিকেটে এক সাকিব ছাড়া সুযোগ মেলেনি কোনো বাংলাদেশের। তামিম মুস্তাফিজরা খেলেছেন রঙিন পোশাকে, অথচ আফগান লঙ্কান ক্রিকেটাররা নিয়মিতই মাতাচ্ছেন এই লিগ। In county cricket, obviously only 18 teams. A lot of the teams look for fast bowlers, fast bowlers, you know, so like Australians and South Africans and things like that. So, you know, West Indies, exactly, yeah. And I think only recently maybe seeing the value of the teams from Afghanistan and Sri Lanka, Rashid Khan and some of the other guys there as well. So I'm surprised. I think there should be more. কোচিং ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ দেখছেন জয়েস। সুযোগ পেলে বাংলাদেশে কাজ করবেন কিনা প্রশ্ন ছিল তার কাছে। First of all, I love coaching. I love coaching the girls. I've coached the girls for 5.5 years. I did a little bit of coaching with the Ireland A men's team. I'd love to go around the world. Maybe in a few years because I have 2 young. If BCB offer. Oh, who knows? তবে একটা বিষয়ে আক্ষেপ আছে জয়েসের। টেস্ট স্ট্যাটাসের অর্ধযুগের বেশি পার হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ড খেলেছে মোটে 9টা টেস্ট। তাই তো নিজেদের প্রমাণে এই ফরম্যাটে আইসিসির কাছে আরো বেশি ম্যাচের দাবি আইরিশদের হয়ে অভিষেক টেস্ট খেলা জয়েসের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে এনসিএল টি20 টুর্নামেন্টের দিকে তাকিয়ে ঢাকা ক্যাপিটালস। আসন্ন টুর্নামেন্টে ভালো করা ঘরোয়া ব্যাটারদেরও দলে টানতে চায় ফ্র্যাঞ্চাইজিটি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহ আগেই অনুশীলন করবে খালেদ মাহমুদ সুজনের দল। টুর্নামেন্ট চলাকালীন আরও বেশ কিছু ইংলিশ ও ক্যারিবিয়ান ক্রিকেটার দল নেয়ার ব্যাপারে কথা হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। দলের শক্তি বাড়াতে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফট থেকে ক্রিকেটার নিলেও বেশ কিছু জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে দলগুলোর। সামনে এনসিএল টি20 টুর্নামেন্ট, যা সুযোগ করে দিচ্ছে নতুন ক্রিকেটার খুঁজে পাওয়ার। 11 থেকে 23 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনসিএল টি20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে যে আসরটি দুয়ার খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, যেখান থেকে ঘরোয়া ক্রিকেটারদের দলভুক্ত করতে চায় ঢাকা ক্যাপিটালস। আমাদের টিমের স্পিনের দিকে একটু উইকনেস আছে, তো আমাদের প্ল্যান আছে এনসিএল টি20 যেটা নেক্সট হচ্ছে ওখান থেকে আমরা কিছু প্লেয়ার পিক করব যাতে আমাদের স্পিনের উইংটা একটু স্ট্রং হয়। আমাদের চিন্তা আছে অ্যাটলিস্ট আমরা কিছু নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিব, তো এনসিএল টি20 যেটা হবে ওখানে আমরা সবার দিকেই নজর রাখছি। ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে টিম ম্যানেজমেন্টে যুক্ত করেছে বড় 2 নাম। প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর পাকিস্তানি সাবেক ক্রিকেটার সাইদ আজমল। শিগগিরই কোচিং প্যানেলে যুক্ত হবে আরও কিছু নাম। তাদের পরামর্শে টুর্নামেন্ট শুরুর বেশ খানিকটা আগেই অনুশীলন শুরু করবে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। মেইন ম্যাচ হওয়ার অ্যাটলিস্ট একটা উইক আগে থেকে আমরা ট্রেনিং সেশনটা স্টার্ট করার প্ল্যান করছি। তো আমাদের হেড কোচের উপর ডিপেন্ড করে আসলে কোন টাইম থেকে এক্স্যাক্টলি স্টার্ট করলে আমাদের জন্য বেটার হয়, আমরা সেভাবেই ডিসিশন নেব। টুর্নামেন্ট চলাকালীনও চমক থাকবে শাকিব খানের দলের। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হয়ে আসলে ইংলিশ ও ক্যারিবিয়ান ক্রিকেটার দলে ভেড়াবে দলটি। নজরে আছে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটারও। আমরা আরও কিছু ফরেন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছি, আর কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্টস থাকার কারণে আমাদের কিছু প্লেয়াররা তো প্রথম কয়েকটা ম্যাচ খেলে চলে যাবে,
তো এর মধ্যবর্তী সময়ে আমরা আরও যাতে কিছু ভালো প্লেয়ার আনতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। ইভেন উপমহাদেশের এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা খুব চেষ্টা করছি নিয়ে আসার জন্য। হোপফুলি মাঠে দেখবেন বেস্ট কিছু প্লেয়ার চলে আসছে আমাদের সাথে খেলার জন্য। ইংলিশ ক্যারিবিয়ান এই টাইপের বেশ কিছু ভালো প্লেয়ারদের দিকে আমাদের নজর আছে। হোপফুলি আমরা বেস্ট 2-1জনকে নিয়ে আসতে পারবো। বিপিএল-এর আকর্ষণ বাড়াতে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে দর্শকদের নিয়ে বেশ কিছু প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সেভাবেই ডিসিশন নেব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি দিতে যাচ্ছে পাকিস্তান। তবে এজন্য আইসিসিকে বেশ কিছু শর্ত দেওয়ার পরিকল্পনা পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার আবারও ভার্চুয়াল বৈঠকে বসার পরিকল্পনা থাকলেও সেই বৈঠক হয়নি। বরং আরও একটু সময় নিয়ে নিজেদের গুছিয়ে সোমবার আইসিসি সহ সব দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে চায় মহসিন নাকভির বোর্ড। বিসিসিআইয়ের প্রভাবে আসলে কোন ঠাসা পাকিস্তান ক্রিকেট বোর্ড তা বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনড় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত মচকাতেই হচ্ছে পিসিবিকে। ভারতকে নিজ দেশে আনতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই আসর আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। অনেকটা নিরুপায় হয়েই এই পথে হাঁটার পরিকল্পনায় মহসিন নাকভির বোর্ড। কারণ আইসিসিতে ভারতের প্রভাব এতটাই যে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বিন্দুমাত্র সময় নেবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু হারানোর চাইতে অন্তত কিছুটা পেতেই শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিচ্ছে পিসিবি। পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হলেও আইসিসিকে দিতে চলেছে বেশ কিছু শর্ত, যার প্রথমটা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তান সফরে রাজি নয়, তাই ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারত যাবে না। তার মানে দাঁড়াচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ, 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই শর্তে আইসিসি রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল নিয়েও আলাদা প্রস্তাবনা থাকতে পারে পিসিবির। একেবারে ফাইনাল পর্যন্ত ভারত টিকে থাকলে সেই ম্যাচ হবে পাকিস্তানের বাইরে। কিন্তু ভারত সেমিফাইনালে বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচ নিজ দেশে করতে চায় পিসিবি। এছাড়াও টিকিট বিক্রি এবং রেভিনিউ শেয়ার নিয়েও আলাদা প্রস্তাবনা আছে পাকিস্তান ক্রিকেটের। শনিবার সদস্য দেশগুলো নিয়ে এই বিষয়ে আরও একটি ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির। তবে পিসিবির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বৈঠক হয়নি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বল এখন পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে আইসিসি। আর তাই পাকিস্তান যেদিন সময় দেবে সে অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে এই মিটিং অনুষ্ঠিত হতে পারে সোমবার। এদিকে 1 ডিসেম্বর আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। এর ফলে পাকিস্তানের অবস্থান আরও নড়বড়ে হবে তা বলাই যায়। তবে যেহেতু পাকিস্তানও ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্টেক হোল্ডার, তাই তাদেরও একেবারে মাইনাস করতে চায় না আইসিসি। কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হলে সবার আগে ভারতের বিষয়টাই বিশ্ব ক্রিকেট প্রাধান্য দেয়, সে বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। অবশেষে পূর্ণতা পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। বাফুফে নির্বাচনের অমীমাংসিত পদে পুনর্নির্বাচন করে জয় পেয়েছেন সাইফুর রহমান মনি। 4 বারের চেষ্টায় ফেডারেশনের 15তম কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিনকে 5 ভোট ব্যবধানে হারিয়েছেন তিনি। এদিকে এখনও পুরোপুরিভাবে ফেডারেশনের স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলররা। ভোটের আগে একসঙ্গে হাসি মুখে 2 প্রার্থী, তবে দিন শেষে মুখে চওড়া হাসি নিয়ে নির্বাচনের মাঠ ছেড়েছেন সাইফুর রহমান মনি। 4 বারের চেষ্টায় প্রথমবারের মতো বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই কোচ। নতুন সদস্যকে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য। পুনর্নির্বাচনে 133 ডেলিগেটের মধ্যে ভোট দিয়েছেন 107 জন, যেখানে 56 ভোট পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা সাইফুর রহমান মনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। ইখলাস উদ্দিন সাহেব 51 ভোট এবং জনাব শফিউর রহমান মনি উনি পেয়েছেন 56 ভোট। সেই হিসাবে ভোটের আধিক্যে জনাব শফিউর রহমান মনি 15 আসনের জন্য
নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে ডেলিগেটদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফুর রহমান মনি। ফুটবলকে আরো গতিশীল করতে কাজ করতে চায় বাফুফের কার্যনির্বাহী কমিটি। আফটার লং টাইম, মানে অলমোস্ট 3টা ইলেকশন আমি করেছি, এর 4th টাইমে এসে আমি সাকসেস হয়েছি। সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই ডেলিগেটদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য যেই রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। নির্বাচন চলাকালীন হয়েছে হট্টগোল, কথা কাটাকাটি হয় দুপক্ষের মাঝে, তবে তা সামলে নেয় বাফুফে, যাকে নির্বাচনের অংশ হিসেবে দেখছেন জয়ী প্রার্থী। এদিকে বাফুফের নতুন কমিটির কার্যগতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জেলা ফুটবলের ডেলিগেটরা। ফুটবলকে আরো গতিশীল করতে সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলররা। একটা বাকি থাকলেও অন্তত স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণাঙ্গ করে কাজ আরম্ভ করা, যেহেতু প্রত্যেকটা কমিটিকে 1 বছর করে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আমাদের নিয়ে অনেক কথাই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নিয়ে বসবেন, কথা বলবেন কীভাবে দেশের ফুটবল উন্নয়ন করা যায়। গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাফুফে নির্বাচনে সদস্য পদে 2 প্রার্থীর মধ্যে টাই হওয়ায় পুনরায় এই পদে নির্বাচন ঘোষণা দেয় ফেডারেশন। নির্বাচন পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ফিফার প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।